আমার উপর তুমি চোখ বুজে ভরসা রাখতে পারো জিনিয়া। এই জীবনে তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমার। তোমাকে তখন আমার প্ল্যান সম্পর্কে না জানানোটাও প্ল্যান একটি অংশ ছিল। এতে প্ল্যান লিক হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এটি একটি গ্রুপ ওয়ার্ক ছিল। কিন্তু এখন যেহেতু সম্ভব ঠিক হয়ে গেছে, সো পূর্বে কি ঘটেছে না ঘটেছে এইসব নিয়ে ভেবে আর মাথা ব্যথা করে লাভ নেই। এবার যা হবে আমাদের মঙ্গলের জন্য হবে। সাহিলের প্রতি সর্বোচ্চ আস্থা রেখে জেনিয়া নিশ্চিন্ত হলো। মিষ্টি হেসে বাসের সিটে হেলান দিয়ে বসলো। প্রশ্ন ছুড়ল, ওকে, বাট আমরা এখন কোথায় যাচ্ছি? জেনিয়ার পাশাপাশি সাহিলও মৃদু হেসে বাসের সিটে হেলান দিল। জেনিয়ার মুগ্ধিত দুচোখে হারিয়ে বলল, থানায় যাচ্ছি, ওখানে স্টেটমেন্ট শেষ হলে তোমাকে নিয়ে আমাদের বাসায় উঠবো। ওখানে বিয়ের সমস্ত ব্যবস্থা করে রাখবে সামান্তা। হকচকে উঠল জেনিয়া। সাহিলের হাত দুখানি অবিলম্বেই ছেড়ে দিল। উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ল, কি, বিয়ে? জেনিয়ার অস্বাভাবিক কার্যকলাপে অবাক হলো সাহিল। ভ্রুযুগল কুঁচকে সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল, কেন আমাকে বিয়ে করবে না কেন তুমি? বাট আমার পরিবার, তাদের ছাড়া বিয়ে করব? আগে তো বিয়েটা হতে দাও, দেন কাল পরশু আমরা তোমার গ্রামে যাব। তাছাড়া তোমার পরিবারই তো আমার হাতে তোমাকে তুলে দিয়েছিল। তারাও নিশ্চয়ই বুঝে গেছে তাদের মেয়ের জামাই হিসেবে আমি পারফেক্ট। গ্রামের জমিদার ছেলে ওই বাস্টার্ড মেহেদি নয়। মেহেদির জন্যই তো ভয় করছে সাহেল। গ্রামে গেলে সে যদি কোনো অনর্থ বাঁধিয়ে বসে। ভীত সন্ত্রস্ত জেনিয়া, চোখে মুখে তার অসহায়ত্ব। উদ্বিগ্ন হয়ে উঠল সাহিল। জেনিয়াকে বুকের মাঝে চেপে ধরল, সাহস জোগালো তাকে। শিথিল কণ্ঠে বলল, ডোন্ট বিসলি জেনিয়া, এত ভয় পাচ্ছ কেন? আই থিঙ্ক মিশালকে বেশ ভালোভাবেই চেনো তুমি। আমরা দুই ভাই থাকতে মেহেদি আমাদের কিছুই ছিঁড়তে পারবে না। বুকে বল রাখে, তুমি শুধু আমাদের সাহস যোগাবে, বাকিটা আমরা বুঝে নিব। সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে টুটুল চৌধুরীকে তার চাকরি থেকে অব্যাহত করা হলো। শুধু তাই নয়, তার উপর লিগ্যাল স্টেটমেন্টও নেওয়া হলো। খুন এবং হাফ মার্ডারের আরোপ লাগানো হলো তার উপর। আগামী 3 দিন পর তাকে কোর্টে তোলা হবে। বোর্ড মিটিং থেকে মাত্রই এই সুখবরটি পাওয়া গেল। থানা থেকে উচ্ছ্বসিত মনে সাহিলও তার বাড়ি ফিরে এলো। সাহিল বাড়ি ফিরে বৃত্তান্ত বলার পূর্বে আব্রাহাম খান সামান্তাকে ফোন করে বিস্তারিত বলে দিল। নিচের ড্রয়িং রুমে সাহিলের বিয়ের ছোটখাটো প্রস্তুতি চলছে। তরুণ চৌধুরীও রাজি এই বিয়েতে। জেনিয়াকে ছেলের বউ হিসেবে মানতে তার আর কোনো দ্বিধা নেই। নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। ছেলের নাটকীয় মৃত্যু তার চোখ খুলে দিয়েছে। নিজের ভুল বুঝতে সহযোগিতা করেছে। এখন ছেলের সুখেই তিনি সুখী, পরিবারের সুখেই তার সুখ। শাহনাজ বেগমও আপত্তি করেননি এই বিয়েতে। তার বোনের মেয়ে যে এই পরিবারের বউ হলে সুখের কোনো কমতি থাকবে না, সেই বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। তাই এখানে আপত্তি করার কোনো কারণ নেই। ফোনে জেনিয়ার মা বাবাকে তিনি আশ্বস্ত করেছেন। যদিও মেহেদির অত্যাচারে জেনিয়ার পরিবার অতিষ্ঠ প্রায়। ভালোই ভালোই সাহিল ও জেনিয়ার বিয়েটা হয়ে গেলেই কাল মেহেদির রং দেখাবে সাহিল। যুদ্ধ ঘোষণা করবে মেহেদির বিরুদ্ধে। তরুণ চৌধুরী বারবার সুযোগ খুঁজছিলেন কখন তিনি মিশাল ও সামান্তার কাছে ক্ষমা চাইবেন। তবে সেই সুযোগটি হয়ে ওঠেনি এখনো। সামান্তা ও মিশালকে একসাথে পাওয়াই যাচ্ছে না। তবে তিনি সুযোগ পেলে নিশ্চয়ই দুজনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাই তককে তককে রয়েছেন তিনি। বাড়ির প্রায় প্রত্যেকে বিয়ের জোগাড়ের কাজে ব্যস্ত। জেনিয়াকে টুকটাক সাজিয়ে দিচ্ছে সাইফা, সাইমা ও রুমকি মিলে। মিশালকে পাঠানো হয়েছে কাজী সাহেবকে ডেকে আনার জন্য। সামান্তা কিছুক্ষণ রেস্ট করার জন্য তার রুমে ফিরে এলো। যদিও আজ থেকে তার সাহিলের রুমটি শেয়ার করে থাকতে হবে না। সাহিল ও জেনিয়ার বিয়ে হয়ে গেলেই সামান্তা আজই তার বাড়ি ফিরে যাবে। রুমের দরজা ভেজিয়ে সামান্তা ধীর পায়ে হেঁটে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তার। ছন্ন ছাড়াও বিমর্ষ ভাব তার। কাঁপা কাঁপা হাতে
সে আজ বেশ সাহস নিয়ে আয়নার পর্দাটি ওঠালো। অমনি ভড়কে উঠল সে। চোখ দুটিতে ভরপুর আতঙ্ক ও জল চিকচিক করে উঠল। মুখের বাঁ পাশের কুঁচকানো অংশটিতে সে আলতো হাত ছোয়ালো। অমনি মৃদু চিৎকার করে উল্টো পাশ ফিরে গেল সে। মুখ ঢেকে গোঙাতে লাগলো। কিয়ৎক্ষণ কেটে গেল এভাবে। নিজেকে সন্তর্পণে সামলে মুখ থেকে হাত সরিয়ে সে সামনে তাকাতেই কেমন নিথর হয়ে দাঁড়িয়ে থাকা মিশালকে তার দৃষ্টির সীমানায় দেখতে পেল। তাৎক্ষণিক সামান্তা চোখের জল মুছে বিপরীত দিকে ফিরে গেল। মিশালের উপস্থিতি তাকে পোড়ালো। মিশাল তার চোখের জল সামলালো, শক্ত করলো নিজের মনোবলকে। সামান্তার সামনে তার দুর্বল হওয়া চলবে না, এতে সামান্তাও দুর্বল হয়ে পড়বে, নিজেকে দুর্বল ভাবতে শুরু করবে। ধীর পায়ে হেঁটে সামান্তার ঠিক পেছনের দিকটিতে দাঁড়ালো মিশাল। মাথা নুইয়ে দাঁড়িয়ে সামান্তা। মিশাল বুঝতে পারছিল না সামান্তার সাথে কি বলে কথা আগাবে। ভেতরে ভেতরে ভীষণ লজ্জিত বোধ হচ্ছে তার। মিশালের ইতস্ততা দূর করে দিল সামান্তা। বেশ শক্তপোক্ত গলায় শুধালো, তুমি এখানে কি করছো? তোকে অভিনন্দন জানাতে এলাম। কেন? আমাকে এভাবে হারিয়ে দিলি। ছেলে হয়ে আমি যা করতে পারিনি, তুই মেয়ে হয়ে তা করে দেখিয়ে দিলি। আমি যা করেছি নিজের জন্য করেছি। আমি থোড়াই না বললাম তুই আমার জন্য কিছু করেছিস। আমি কে হই তোর যে তুই আমার জন্য কিছু করবি? তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না আমার। আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু আমার যে আর একা থাকতে ভালো লাগছে না। বুকে ব্যথা, হৃদয়ে ব্যথা, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা। আমার ভীষণ যত্নের প্রয়োজন। বিয়ের যথেষ্ট বয়স হয়েছে তোমার, বিয়ে করে নাও। কে বিয়ে করবে আমায়? বেকার ও জেল ফেরত ছেলেকে কে বিয়ে করবে? তবে একজন আছে যে দয়া করে আমাকে বিয়ে করতে পারে। তাৎক্ষণিক পিছু ঘুরে দাঁড়ালো সামান্তা। উচ্ছ্বসিত দৃষ্টি তার। মিশালের নির্বিশেষ দু চোখে তাকালো। অধীর গলায় শুধালো, কে সে? নাম বললে পালাবি না তো? আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। মিশালের সামনে থেকে প্রস্থান নেওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সামান্তা। পেছন থেকে সামান্তার হাত টেনে ধরল মিশাল। ডান পিঠে হেসে বলল, জোর করে বিয়ে করব। এত বড় সাহস হয়নি তোমার। নিজেকে খুব সাহসী ভাবছিস তুই? আরো প্রুফ দেখাতে হবে বুঝি? জোর করে না, তোর সম্মতিতেই আমি তোকে বিয়ে করব। এই বলে সামান্তার হাতটি ছেড়ে দাঁড়ালো মিশাল। মুখ চেপে অট্ট হাসলো সামান্তা। তাচ্ছিল্যের স্বরে বলল, এই কুৎসিত দেখতে মেয়েটাকে নাকি সে জোর করে বিয়ে করবে। আমাকে দেখলে তো এখন রাস্তার ছেলেরাও নাক ছিটকায়, আর সে নাকি আমাকে। কথা সম্পূর্ণ করতে পারল না সামান্তা। ইতোপূর্বেই মিশাল রাগে গজগজ করে সামান্তার মুখোমুখি দাঁড়ালো। চোখ দুটি লাল করে চোয়াল উঁচু করলো। অনাকাঙ্ক্ষিতভাবেই সে আচমকা সামান্তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হতভম্ব হয়ে গেল সামান্তা। হাত পা ছেড়ে এলো তার। অতি ক্ষুব্ধ হয়ে মিশাল সামান্তার ঠোঁটে লাভ বাইট বসিয়ে জাপটে ধরল সামান্তাকে। ভরাট গলায় বলল, তুই আমার চোখে এখনো আগের মতোই রয়ে গেছিস। যার চোখের দিকে তাকালে আমি নিঃস্ব হয়ে যেতাম, যার মায়াভরা মুখের পানে তাকালে আমি নিজেকে বারবার ফিরে পেতাম, যার হাসির ঝংকারে আমার বুকে উত্তাল ঝড় বইত, যার কথার প্রেমে পড়ে আমি এই অগোছালো আমিটাকে বারবার গুছিয়ে নিতাম। কিছুই বদলাইনি এখনো। আমি এখনো আগের মতোই তোকে অনুভব করি। বৃদ্ধ বয়সে গিয়েও আমি সেই 16 বছরের কিশোরী মেয়েটিকে ভুলতে পারবো না। আমার প্রথম প্রেমকে আমি ভুলতে পারবো না। ফুপিয়ে কেঁদে উঠল সামান্তা। মিশালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আবেগঘন গলায় বলল, আয়নায় তাকাতে আমার এখন ভয় হয় মিশাল। আমি নিজের নতুন এই ভয়ঙ্কর রূপকে মানতে পারি না। যেখানে আমি নিজেকে মানতে পারি না, সেখানে তুমি আমাকে কিভাবে মানবে? এর অর্থ তুই নিজেকে ভালোবাসিস না। যে নিজেকে ভালোবাসতে জানে সে কখনো নিজের বাহ্যিক রূপ গুণ নিয়ে ভাবে না। তুই যতবার আমার চোখে তাকাবি তোর সে আগের রূপকে দেখতে পাবি। আমার চোখে তুই এখনো আগের সামান্তা রয়ে গেছিস। আমাকে এসব বলে ভোলানো যাবে না মিশাল। আমি জানি আমি এখন আর আগের মতো নেই। অভিমানী হয়ে সামান্তা মিশালের ঘাড়ে চুমু খেল। ইতিমধ্যেই সাহিল বেশ হুড়হুড়ি করে দরজা ঠেলে রুমে ঢুকে গেল। মিশাল ও সামান্তাকে জড়াজড়ি অবস্থায় দেখে সাহিল জিভ কেটে অন্য পাশ ফিরে গেল। রসিক গলায় বলল, ইস কি রোমান্টিক মুহূর্ত! বড় ভাইয়ের
চেয়ে ছোট ভাইয়ের তারা বেশি। বলছি কি, বিয়েটা আমার হচ্ছে, তোমার নয়। সাহিলের আকস্মিক আগমনে ও টিটকারিপূর্ণ কথাবার্তায় তৎক্ষণাৎ সামান্তা ও মিশাল দুজন দুজনকে ছেড়ে দাঁড়ালো। জীবদ্দশায় এই প্রথম সামান্তার লজ্জা নামক বিষয়টির মুখোমুখি হলো, কেননা এই প্রথম কেউ তাকে এতটা অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেল। সামান্তা নিজেও বুঝে উঠতে পারেনি মিশেলের সাথে সে এতটা ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হবে। আবেগ তাকে আঁকড়ে ধরবে। লজ্জায় শিউরে উঠে সামান্তা মাথা নুয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাহিলের দিকে মিশাল ইতস্তত দৃষ্টিতে তাকালো, মাথা চুলকে শুধালো, তোমরা কি আজই বাসর করবে? হোয়াট আর ইউ টকিং ব্রো? বিয়ে হবে আজ, তোর বাসর কবে হবে? না মানে বাসরটা কয়েকদিন পরে করলে হয় না? মানে আরে বুঝতেছ না? কি বুঝোস? নিগুড় অসহায়ত্ব ফুটে উঠল মিশেলের চোখে মুখে। ঠোঁট উল্টে ভোলা ভালা ভাব নিয়ে সে সাহিলের দিকে তাকিয়ে রইল, ইঙ্গিতে কিছু একটা বুঝালো। মিশেলের মনের ভাব বুঝতে কিঞ্চিত সময়ের ব্যয় ঘটলেও সাহিল অবশেষে তা বুঝতে পারল। কুরুর হাসল সাহিল। শার্টের কলারটি পেছনের দিকে ঝেড়ে ফেলে রং ঢং করে হেঁটে এগিয়ে এলো মিশেলের দিকে। ধপ করে বিছানার উপর বসে গেল সে। অগত্যা হাতের কবজির সাহায্যে হেলান দিয়ে বসল। বেশ ভাবজড়িত গলায় বলল, কেন রে, তোর কি খুব জ্বলছে? বাসর রাতওয়ালা ফিলিংস হচ্ছে, তাই না? ফিলিংস হচ্ছে হোক, আমি তোর ফিলিংস 12টা বাজার লোক। ভুরুযুগল কুঁচকেল মিশালের, কপালেও ভাঁজ পড়ল। মিশালকে আরও একটুখানি উস্কে দিতে বেহায়া ভাব নিয়ে সাহিল ঠোঁট কামড়ালো। বেশরম গলায় বলল, উফ, আজ চা মজা হবে না? চটে গেল মিশাল। রাগান্বিত ভাব নিয়ে সাহিলের পাশে বসল। ফোঁস করে শ্বাস ফেলে বলল, হেই লিসেন, এসব নটাঙ্কি ভাব করা ছাড়ো। আমি গে নই যে তুমি আমার সামনে ঠোঁট কামড়াবে আর আমি তোর প্রতি ইমপ্রেস হব। লাস্ট টাইম বলছি, আমি তোমাকে আজ কিছুতেই বাসর করতে দিব না ভাইয়া। আমরা দুই ভাই একসাথে মিলে বাসর করব আর একসাথেই বাচ্চার বাপ হব, অ্যান্ড দিস ইজ ফাইনাল। আকাশ থেকে যেন টুপ করে পড়ল সাহিল। মেজাজ বিগড়ে গেল তার। মিশালের কথার সাথে একমত হতে পারল না সে। তিরিক্ষিপূর্ণ গলায় বলল, চালহাট আইসে, একসাথে বাসর করবে। আমি তোর বড় ভাই, ওকে? তোর আগে আমার বাসর করার প্ল্যান বাপ হন বাত না হ্যায়, জানিস? এই মহা আকাঙ্ক্ষিত রাতটির জন্য আমি কতকাল ধরে তপস্যা করছি, আর তুই কিনা এসেছিস আমার দুর্বল জায়গায় ব্যাগরা দিতে। ওই দুর্বল জায়গাটা একটু সামলে রাখো না ভাইয়া, কয়েকটা দিনেরই তো ব্যাপার, অন্যভাবে ম্যানেজ করে নাও। হোয়াট? কয়েকটা দিনের ব্যাপার মানে? মানে কয়েকদিন পরেই তো আমি বিয়ে করছি। রিয়েলি? হ্যাঁ, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, আমার বিয়েটা করে ফেলা উচিত। আজকাল আমার বিশ্বাস হতে শুরু করেছে যে বিয়ে এমন একটা চমৎকার জিনিস, এই বিয়ের পরই সব মুশকিল আসান হয়ে যায়। আমার মনে হচ্ছে আমার সব সমস্যাগুলোর সমাধান বিয়ের পরেই হবে। যদিও এসব মুরব্বিদের কথা, মাঝে মাঝে মুরব্বিদের কথাও কিন্তু সত্য হয়ে যায়। এখন যেমন আমি ভবঘুরেভাবে চলি, এটা ওটা খেয়ে বেড়াই, শুধু মা বোনের চিন্তা মাথায় রেখে চলি, তখন কিন্তু আমার উপর আরেকটি গুরুদায়িত্ব পড়বে। আমার নিজের একটি সংসার হবে, নতুন একজন মানুষ আমার জীবনে আসবে, তার সাথে আরও কিছু নতুন প্রাণের জন্ম হবে। সর্বক্ষণ যাদের উপস্থিতিতে আমার মধ্যে নতুন কিছু করার স্পৃহা জাগবে, নতুন এক আমিকে আবিষ্কার করতে পারবো। একটি সুশৃঙ্খল নিয়মের মাঝে আমার জীবন বাধা পড়বে, আর এটাই তো জীবন ভাইয়া। এমন জীবন তো প্রত্যেকেই চায়, তো আমি কেন এর ব্যতিক্রম হব? আমি বিশ্বাস করি আমার সামান্তা আমার জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দিবে। আমার মধ্যে যেসব খামতি রয়েছে তা শুধু সামান্তাই ঠিক করতে পারবে। দরজার আড়াল থেকে আড়ি পেতে সব শুনছিল সামান্তা, চোখে তার আনন্দশ্রু। অবশেষে এই কঠিন মানুষটি গলল বলে দ্বিধাহীনভাবে কেমন স্বীকার করলো তার জীবনে সামান্তার প্রয়োজন ঠিক কতখানি।
এই মিষ্টি স্বীকারোক্তির জন্যই তো সামান্তা বছরের পর বছর অপেক্ষা করে গেছে। আজ তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। চোখ বুজে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সামান্তা। দু চোখের কোঠর বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তার। ইতিমধ্যেই সাইফা পাশের রুম থেকে বের হতে গিয়ে সামান্তাকে কান্না জড়িত অবস্থায় দেখে ফেলল। উদ্বিগ্ন হয়ে উঠল সে। দৌড়ে এলো সামান্তার নিকট। সামান্তার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার আপু, তুমি কাঁদছো কেন? তৎক্ষণাৎ সামান্তার চোখ খুলে সাইফার মুখ চেপে ধরল। থতমত খেয়ে মিনমিনিয়ে বলল, চুপ, মিশাল ভাইয়া টের পেয়ে যাবে। এই বলে নির্বোধ সাইফাকে নিয়ে সামান্তা জায়গা পরিত্যাগ করল। দ্রুত পায়ে হেঁটে পাশের রুমে চলে গেল। জেনিয়াকে নববউয়ের বেশে সাজানো হয়ে গেছে প্রায়। এবার শুধু শাড়ি পরানো বাকি। আর এজন্যই সামান্তাকে খুঁজছিল সাইফা। তাদের মধ্যে কেবল সামান্তাই ভালো শাড়ি পরাতে পারে। ড্রেসিং টেবিলের আয়নায় সামান্তাকে দেখে তৎক্ষণাৎ পিছু ঘুরে তাকালো জেনিয়া। সামান্তার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। আবদার সূচক গলায় শুধালো, তুমি রেডি হবে না আপু? মুখ ফুলিয়ে সামান্তা প্রত্যুত্তর করল, বিয়ে তো তোমার, আমি কেন সাজবো? তার মানে বুঝেছো তোমারও বিয়ে করা দরকার। বর পাবো কোথায়? বিয়ে করার জন্য তো বর প্রয়োজন। কেন? আমাদের মিশন ভাইয়া আছে না? তুমি বললেই তো সে সদা প্রস্তুত, সে তোমাকে বিয়ে করার জন্য। ইতিমধ্যে সামান্তার মা জেসমিন বেগম তাদের মাঝে এসে উপস্থিত হলেন। জেনিয়ার মুখের কথা টেনে নিয়ে তিনি কেমন কর্কশ গলায় বললেন, শুধু বিয়ের জন্য প্রস্তুত থাকলে তো হবে না, চাকরি বাকরিও কিছু একটা জোগাড় করতে হবে। আমার মেয়েকে তো এখন শুধু খাওয়ালেই হবে না, তার 3 বেলা ওষুধের খরচও চালাতে হবে। কোটি টাকা ঢালতে হয়েছে আমার মেয়ের চিকিৎসার পেছনে, এখনও তো সার্জারি করাও বাকি। মুখ ভার করে তিনি কথাগুলো বললেন। শুকনো হেসে জেনিয়াকে বললেন, কাজী সাহেব এসে গেছে জেনিয়া, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। প্রস্থান নেওয়ার পূর্বে তিনি সামান্তার মুখের দিকে একবার ফিরে তাকালেন। মুখ অন্ধকার করে রেখেছে সামান্তা, যেন ঘোর অমাবস্যা নেমেছে। তাকানো যাচ্ছে না তার দিকে। সেদিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি। হেঁটে চলে গেলেন পাশের রুমে। পাঞ্জাবি পরতে ব্যস্ত সাহিল। পাশেই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে মিশাল। পাঞ্জাবির কলার ঠিক করতে ব্যস্ত থাকা সাহিল বেশ তৎপর গলায় মিশালকে বলল, তোর ডিসিশন আমার খুব পছন্দ হয়েছে মিশাল। মামার কাছে প্রস্তাব রাখতে পারিস তুই। দেখ মামা কি বলে। আশা করি তোকে ফেরাবে না মামা। কাজ তোর প্রেম কাহিনী তো মামা জানেই। এবার শুধু বিয়েটা বাকি। কার বিয়ের কথা হচ্ছে এখানে? বেশ রকচটা গলায় জেসমিন বেগম সাহিলের মুখের কথা টেনে নিলেন। পিছন থেকে দাঁড়িয়ে তিনি দুই ভাইয়ের কথোপকথন অতি মনোযোগের সহিত শুনছিলেন। হুড়োহুড়ি করে মিশাল তার মুখ থেকে সিগারেটটি ছুঁড়ে ফেলে দিল। পিছনের দিকে ফিরে মুখ থেকে ধোঁয়া নির্গত করতে লাগলো। এই সময় সিগারেট ধরানোটা উচিত হয়নি তার। যদিও দুশ্চিন্তা দূর করার জন্য সে সিগারেটটি ধরিয়েছিল। রাগী ভাব নিয়ে জেসমিন বেগম সাহিলের দিকে এগিয়ে এলেন। বুকের ওপর হাত গুটিয়ে ভার গলায় বললেন, বিয়ে মুখের কথা নয়, বুঝেছো? যে ছেলে এখনো সিগারেট খাওয়াই ছাড়তে পারলো না, তার কাছে আমার মেয়ে সুস্থ থাকো কিভাবে? সিগারেটের গ্রান আমার মেয়ের জন্য কতটা ইফেক্টিভ হবে সেটাই তো জানা নেই তার। সে আগে নিজেকে বদলাক, টাকা পয়সা ইনকাম করুক, কেরিয়ার গুছিয়ে নিক, এরপর তার প্রস্তাব আমরা গ্রহণ করব। তাকে বলো অতি আশায় বুক বেঁধে না রাখতে। বিয়েটাকে এত কঠিন করে দিবেন না চাচি, প্লিজ একটু সহজ করে ভাবুন। আমি জানি আমি খুবই কর্মঠ ও আত্মবিশ্বাসী মানুষ। আমি যদি একবার ভেবে নেই যে আমি আমার ক্যারিয়ার গোছাবো, তা আমি গুছিয়েই ছাড়ব। এবার তা যে কোনো ক্রমেই হোক। আর সেই উদ্দেশ্যে আপনার মেয়েকে পাশে পেলে আমি আরও বেটার কিছু করতে পারবো। সেখানে সিগারেট ছেড়ে দেওয়াটা কি এমন কঠিন জিনিস? অনেক ঝড়ঝাপটার পর আমরা এক হয়েছি চাচি, প্লিজ আমাদের আর দূরে ঠেলে দিবেন না। এবার অন্তত আমাদের একসাথে থাকতে দিন। এইসব ডায়লগ সিনেমাতে ভালো লাগে মিশাল, বাস্তবে নয়। বাস্তবে তো দুজনের একবেলা খাবার জোগাড় করতেই কত ঠক্কর খেতে হয়। সেখানে আমার মেয়ের ওষুধ চালানোর খরচ তো বাদই দিলাম। বিয়ের পর আমার মেয়ে নিশ্চয়ই চাইবে না তার বাপের বাড়ি থেকে ওষুধের খরচ নিতে, কারণ এমন মেয়ে তৈরি করিনি আমি
যেখানে সে নিজে এবং তার স্বামীকে ছোট করবে। মুখ লজ্জায় আমার মেয়েটা তো তখন ওষুধ না খেতে পেরেই মরে যাবে। সার্জারির কথা তো এখনও বলিনি তোমাকে। বাদ দাও এসব, নিজের কেরিয়ারে ফোকাস করো, আর এতেই সকলের জন্য মঙ্গল হবে।